নাহিদ ইসলাম দ্য ব্লুটুথ বয় সাবেক উপদেষ্টা এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়কের বাসায় সেনাবাহিনীর অভিযান এবং সেখানে নগদে ৩০০ কোটি টাকা জব্দ করা হয়েছে। আর এরপর সেনাবাহিনীর হাতে গ্রেফতার হয়েছেন নাহিদ। জাতিসংঘ সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করতে চাইলেও বর্তমান সরকার জাতিসংঘকে সে সুযোগ দেয়নি। কত মারাত্মক একটি অভিযোগ সেনাপ্রধানের মুখ থেকে দ্য ব্লুটুথ বয় নগদ থেকে নাহিদ বলছি এই নামে ভিডিওগুলো অনেক ভাইরাল হচ্ছে। গেল পরশুদিন থেকে নাহিদ ইসলামের সাবেক পিএর ১৫০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার যে অভিযোগ তুলেছিলেন রাশেদ খান, সেই অভিযোগ নিয়ে নাহিদ বলেছেন তার সাথে তার কোনো সংশ্লিষ্টতা নেই। এরই মাঝখানে আজকে সারাদিন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে নাহিদকে নিয়ে একের পর এক খবর এসেছে। একটু আগে, মাত্র ঘন্টাখানেক আগে, স্বাধীন নিউজ 24/7 blogspot.com এই ওয়েবসাইটটি একটা নিউজ প্রকাশ করেছে যে সাবেক উপদেষ্টা এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়কের বাসায় সেনাবাহিনীর অভিযান এবং সেখানে নগদে ৩০০ কোটি টাকা জব্দ করা হয়েছে। আর এরপর সেনাবাহিনীর হাতে গ্রেফতার হয়েছেন নাহিদ। আর মুহূর্তের মধ্যেই এই নিউজগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভাইরাল হয়ে গেছে। অনেকে আলহামদুলিল্লাহ বলেছেন, অনেকে বলছেন একদম জায়গা মতো পড়ছে, নানানজন নানানভাবে উল্লাস করছেন। তবে যারা সচেতন মানুষ তারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন বিষয়টা কতটুকু সত্য। আসলে বিষয়টা হচ্ছে সম্পূর্ণ গুজব। নাহিদ ইসলাম যদি গ্রেপ্তার হয়, প্রথমে আমাদের গণমাধ্যম যেগুলো মূলধারার, আমি আবারও বলি, অনলাইনে আপনারা আমাদের রাজনৈতিক দলগুলোর যে অফিসিয়াল পেজ আছে বা তাদের নামেও ভুয়া পেজ আছে। কেন ভুয়া পেজগুলো? এই কারণেই যে আওয়ামী লীগের নাম দিয়ে একটা ভুয়া পেজ তৈরি করে এখন 10টা ইউনুস বিরোধী পোস্ট দিলে সেখানে আওয়ামী লীগের নেতা কর্মীরা মনে করবে ইয়েস আওয়ামী লীগ সাপোর্টার টিম। আবার বিএনপির নামে একটা পেজ তৈরি করে সেখান থেকে ইউনুসের নামে 5টা পোস্ট করলে ইয়েস, জামাতের নামে 5টা করলে ইয়েস, জামাতের তারা আবার বাঁশের কেল্লা, কাশের কেল্লা, এরকম বিভিন্ন পেজ তৈরি করে। তো এগুলোর মধ্যে সবগুলো যে অথেন্টিক না সেটা বুঝতে গেলে একটু কষ্ট হচ্ছে ইদানিং সময় ফেসবুকের কারণে। কারণ আগে অফিসিয়াল পেজগুলা ভেরিফাইড হইতো, একটা ব্লু টিক থাকতো। এখন টাকা দিয়া যে কোনো পেজকেই ব্লু টিক দেওয়া যায়। এটাই হচ্ছে সমস্যা, যে সাধারণ মানুষের আসলে বুঝতে সমস্যা হয় যে অনেক টেলিভিশন চ্যানেলের অফিসিয়াল সাইট কোনটা। তবে সেই ক্ষেত্রে ফলোয়ার্স খেয়াল রাখবেন, লাইক কমেন্টগুলো খেয়াল রাখবেন, অথবা নিউজের ক্রাইটেরিয়া খেয়াল রাখবেন। যেই খবরটা ছড়িয়েছে যে আপনার জাতীয় নাগরিক পার্টির আহ্বায়কের বাসা থেকে ৩০০ কোটি টাকা জব্দ, সেনাবাহিনীর অভিযানে গ্রেফতার নাহিদ শীর্ষক শিরোনামে প্রকাশিত এই প্রতিবেদনটি স্বাধীন নিউজ 24/7 blogspot.com তাদের ওয়েবসাইটে খুঁজে পাওয়া গেলেও প্রতিবেদন প্রকাশের তারিখ ও দৃশ্য প্রকাশক হিসাবে সময় টিভির লগোটাও ব্যবহার করা হয়েছে যেন মানুষের কাছে এটা বিশ্বাসযোগ্য হয়। আসলে এটা হচ্ছে টোটালি ভুয়া এবং গুজব। নাহিদ ইসলাম গ্রেপ্তার হয়নি, বা তাকে গ্রেপ্তার তো দূরের কথা, সাবেক আমাদের রানিং উপদেষ্টা আসিফের যে পিএ, তার বিরুদ্ধে যে ৩১৩ কোটি টাকার অভিযোগ, তারই তো এখনো গ্রেপ্তার করা হয়নি। জিজ্ঞাসাবাদ, পাসপোর্ট জব্দ করা হয়েছে, সম্ভবত বিদেশ যেন যাইতে না পারে এরকম অ্যাক্টিভিটিস নেওয়া হয়েছে, কিন্তু এর বাইরে কোনো আমরা কি বলা হয়েছে আর কোনো অ্যাক্টিভিটিস দেখিনি। তো এই খবরটা সম্পূর্ণ ভুয়া, বাট অনেকে এটা নিয়ে সত্য মনে করে ফেলছেন। ওই যে মাঝখানে বললাম যে ফেসবুকে কিছু টাকা কামানোর ইস্যুগুলাতে সাধারণ মানুষ বিপদে পড়ে যে কোনটা সঠিক কোনটা ভুল। আমার নামেও অনেকগুলা ফেসবুকে পেজ আছে, ইউটিউবেও দেখবেন বিভিন্ন চ্যানেলে ভিডিও আপলোড করে। তো এগুলোতে মাঝে মাঝে আমরা নজর দিই, মাঝে মাঝে দেই না। তবে আমাদের নাম দিয়ে আইডি বানায় সেখান থেকে বিভিন্ন ধরনের পোস্ট দেওয়া হয়, কিন্তু প্রকৃত ফেসবুক পেজ বা আইডি অনেকেই চিনেন না, না চিনা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ধোকাবাজির মধ্যে আপনারা পড়ে যান। যাই হোক, নাহিদ ইসলাম ফ্রি আছে, তিনি গ্রেপ্তার হননি। আর তার বিরুদ্ধে পার্সোনালি অভিযোগ নাই, তার সাবেক তিনি সাবেক উপদেষ্টা এবং তার যে পিএ তার বিরুদ্ধে অভিযোগ আছে। এটা খতিয়ে দেখা হচ্ছে। সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে নিয়ে একটি খবর ঘুরে ফিরে বেড়াচ্ছে। শোনা যাচ্ছে শেখ হাসিনা ভারতে দিল্লি থেকে অবস্থান চেঞ্জ করে অন্য একটি জায়গায় আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে, যারা কিনা ভারতে পালিয়ে রয়েছেন, তাদের সঙ্গে শেখ হাসিনা মিটিং করেছেন। এরকম খবরকে কেন্দ্র করে একটি ভিডিও ছড়িয়ে পড়েছিল, কিন্তু পরে দেখা গেছে যে ভিডিওটি আসলে সত্য ভিডিও না, সেটা শেখ হাসিনার ভিডিও না, সেটা পাকিস্তানের একটা ভিডিও। রিউমার স্ক্যানার সেটাই জানিয়েছে যে ভিডিওটা মিথ্যা। কিন্তু ভারতীয় গণমাধ্যম সহ ভারত থেকে নানাভাবে বলার চেষ্টা করা হচ্ছে যে শেখ হাসিনা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। এই শীর্ষ নেতাদের মধ্যে কারা রয়েছে? আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, প্রথমবারের মতো তিনি প্রকাশ্যে আসছেন বলে জানা গেছে। তারপরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী শেখ তন্ময়, বাহার উদ্দিন, জাহাঙ্গীর কবির নানক, শেখ সেলিম সহ আওয়ামী লীগের কয়েকজন রাজনৈতিক নেতার সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনায় অংশগ্রহণ করার জন্য ভারত সরকারের সর্বোচ্চ নিরাপত্তায় দিল্লি থেকে তিনি উড়িষ্যায় গিয়েছেন। শেখ হাসিনা উড়িষ্যায় গিয়েছেন এবং সেখানে এই নেতাদের সঙ্গে বৈঠক হয়েছে এমন খবর ছড়ানো হচ্ছে। কিন্তু দিল্লি থেকে উড়িষ্যায় যাওয়ার যে ভিডিওটা প্রকাশ করা হয়েছে সেই ভিডিওটা আসলে ফেক ভিডিও, সেটা স্পষ্ট রিউমার স্ক্যানার জানিয়ে দিয়েছে সেই ভিডিওটা ফেক। কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই মিটিংয়ের যে খবর, সেই খবরটাও কি ফেক? ভারতের বিভিন্ন সূত্র বিভিন্নভাবে বিভিন্ন সোর্সের বরাত দিয়ে বলার চেষ্টা করছে যে শেখ হাসিনা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে একটি বৈঠক করেছেন। বৈঠকটি কোথায় হয়েছে সেটা খুব একটা স্পষ্ট বার্তা দেয়া যাচ্ছে না, তারা দিতে পারছে না। কেউ বলছেন উড়িষ্যায় হয়েছে, কেউ বলছেন কলকাতায় হয়েছে, কেউ আবার বলছেন দিল্লির কোনো
একটা জায়গাতেই হয়েছে। আওয়ামী লীগের এই নেতারা সেখানে গিয়েছিলেন, শেখ হাসিনা দিল্লিতে যেহেতু রয়েছেন, পাশাপাশি কোনো একটা জায়গায়, নিরাপদ জায়গায় এই মিটিংটা হয়েছে। যদি এই মিটিংটা হয়ে থাকে তাহলে কি আলোচনা হলো তাদের মধ্যে? আওয়ামী লীগের পরবর্তী কার্যক্রম নিয়েই কি তারা আলোচনা করলেন? শেখ হাসিনা কি দিক নির্দেশনা দিলেন? আর যখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে নিয়ে নানা রকমের বিতর্ক তৈরি হচ্ছে, বিশেষ করে 10 মাস পালিয়ে থাকা, কোনো ধরনের সারা শব্দ নেই, হঠাৎ করে উকি মেরে একটা বার্তা দেয়া, যখন কিনা প্রফেসর ইউনূসের পদত্যাগের গুঞ্জন শোনা যাচ্ছিল, ঠিক সেই সময় তার উকি মারাটা খুব একটা ভালোভাবে নেয়নি আওয়ামী লীগের নেতারা। কিন্তু এই যে মিটিংয়ের খবর বলা হচ্ছে, সেই মিটিংয়ে ওবায়দুল কাদেরও অংশগ্রহণ করেছেন এমন কথাও বলা হচ্ছে। সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি যে আওয়ামী লীগ নানা ধরনের ষড়যন্ত্র করছে, এরকম খবর গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে, এবং আওয়ামী লীগ শীর্ষ সন্ত্রাসীদের কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড করছে, এরকম খবর গণমাধ্যমে আমরা দেখছি। সেনাবাহিনী যে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাহিনীকে গ্রেপ্তার করেছে, সেই সুব্রত বাহিনীর সঙ্গে আওয়ামী লীগের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, এরকম কথা বলার চেষ্টা করা হচ্ছে, এরকম কথা বলা হচ্ছে গণমাধ্যমে, এবং সেই বলাটা গোয়েন্দা সূত্র উদ্ধৃত করেই বলা হচ্ছে। ঠিক সেই সময় আওয়ামী লীগের যিনি সভানেত্রী শেখ হাসিনা, তার নেতৃত্বে একটি মিটিং, আওয়ামী লীগের মিটিং, এই খবরটি যদি সত্যি হয় তাহলে সেটা হয়তো আওয়ামী লীগের নেতাকর্মীরা উজ্জীবিত হবে, অনুপ্রাণিত হবে, সেই কারণেই হয়তো খবরটিকে ফলাও করে প্রচার করার চেষ্টা করছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। আবার এটাও হতে পারে যে এই খবরটা আদৌ সত্য নয়, কিন্তু এটাকে প্রচার করা হচ্ছে যেন আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীরা মুষড়ে না পড়েন, ভেঙে না পড়েন, তারা যেন উজ্জীবিত হন যে নেতারা অ্যাক্টিভ রয়েছে, সামনে হয়তো কোনো দিক নির্দেশনা দেবে। কিন্তু আওয়ামী লীগের বর্তমান যে পরিস্থিতি, তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, নিবন্ধন বাতিল করা হয়েছে, তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না, অর্থাৎ আগামী নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারছে না। আগামী নির্বাচনে যদি অংশগ্রহণ করতে না পারে তাহলে নিবন্ধন ফিরে পেয়ে নিষেধাজ্ঞা কাটিয়ে তারপরের বার আরও 5 বছর পরের নির্বাচনে অংশগ্রহণ করতে আদৌ পারবে কিনা, ততদিন দলের অবস্থা কেমন থাকবে, কি অবস্থায় যাবে, সেই আলোচনাগুলো তো রয়েছে। কিন্তু আবার অনেকে এটাও বলছেন যে 75-এ বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে আওয়ামী লীগ দীর্ঘ 21 বছর পরে 96 সালে যখন ক্ষমতায় আসে, তারা কিন্তু 21 বছর অপেক্ষা করেছে এবং 21 বছর তারা দলকে টিকিয়ে রেখেছিল। 75-এর মতোই আরেকটা ক্রান্তিকাল এসেছে 2024-এ এসে। এই সময়ে এসে আওয়ামী লীগকে কতদিন অপেক্ষা করা লাগে, কতদিন পরে তারা ফিরে আসে, এবং সেই ফিরে আসা 75 পরবর্তী সময়ে যখন আওয়ামী লীগের হাল ধরেন 80-81 সালে শেখ হাসিনা, তখন আওয়ামী লীগের হাল ধরার একজন ছিলেন, বঙ্গবন্ধু পরিবারের একজন ছিলেন। কিন্তু যখন এই 24-এর ঘটনা ঘটলো, এরপরে আওয়ামী লীগের ফিরে আসতে যদি অনেক বেশি সময় লাগে, তাহলে আওয়ামী লীগের হাল ধরার শেখ পরিবারের আর কেউ থাকবেন কিনা, সেই ক্ষেত্রে শেখ হাসিনা কন্যা সাইমা ওয়াজেদ পুতুল কিংবা পুত্র সজীব ওয়াজেদ জয়, তারা কেউ নেতৃত্ব নেবেন কিনা, নাকি শেখ পরিবারের বাইরে আওয়ামী লীগের নেতৃত্ব তৈরি হবে? শেখ পরিবারের বাইরে আওয়ামী লীগের নেতৃত্ব তৈরি হলে আওয়ামী লীগ কয়েক খণ্ডে বিখণ্ড হয়ে যাবে কিনা, এই আলোচনাও রয়েছে। যাই হোক, এই যে মিটিং নিয়ে আলোচনা হচ্ছে, এই মিটিং নিয়ে নানা রকমের খবর প্রচারিত হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, অনেকে লেখালেখি করছেন, এটাকে কেউ গুজব বলছেন, গুঞ্জন বলছেন, ভারতীয় মিডিয়া যখন বলছে তখন সেটাকে সবাই গুজব বলেই উড়িয়ে দিচ্ছেন। কিন্তু এটার একটা গুরুত্ব আছে আমার মনে হয় যে আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে, তারা হয়তো এটার মাঝে একটা গুরুত্ব খুঁজে পাচ্ছে যে এই ধরনের মিটিং যদি হয়ে থাকে তাহলে সেখান থেকে নিশ্চিত করেই তৃণমূলের নেতাকর্মীদের জন্য একটা দিক নির্দেশনা আসবে যে আগামীতে, এই কঠিন সময় আগামীতে তাদেরকে কিভাবে পথ চলতে হবে। সামরিক কর্মকর্তারা যে একটি ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছিলেন, জুলাই আগস্ট হত্যাকাণ্ড নিয়ে জাতিসংঘ রিপোর্ট দেওয়ার ক্ষেত্রে তারা আগে সেনাবাহিনীর কারোর সঙ্গে কোনো কথা বলেনি কেন? এই প্রশ্নের উত্তরে সেনাপ্রধান যে কথাগুলো বলেছিলেন, কোনো কোনো গণমাধ্যমে এসেছে কিন্তু আলোচনার জন্ম দেয়নি সেভাবে। তিনি কি বলেছিলেন এবং কতটা গুরুত্বপূর্ণ সেটা আমাদের একটু দেখা দরকার। তিনি সামরিক কর্মকর্তাদের অভিযোগের বিষয়ে যে কথাগুলো বলেছিলেন তা ছিল এরকম: জাতিসংঘের মাধ্যমে জুলাই আগস্ট বিষয়ে যে প্রতিবেদন তৈরি করা হয়েছে তাতে সেনাবাহিনীর কোনো বক্তব্য নেওয়া হয়নি। এ বিষয়ে জাতিসংঘের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানতে পারেন জাতিসংঘ সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করতে চাইলেও বর্তমান সরকার জাতিসংঘকে সে সুযোগ দেয়নি। কত মারাত্মক একটি অভিযোগ সেনাপ্রধানের মুখ থেকে বেরিয়ে এসেছে। তিনি বলছিলেন যে সমস্যা সহ বিভিন্ন জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে সরকার কী সিদ্ধান্ত নিচ্ছে বা কীভাবে নিচ্ছে সে বিষয়ে দেশবাসীর পাশাপাশি তিনি এবং সেনাবাহিনী অবগত নন, এবং এ বিষয়ে তিনি হতাশা ব্যক্ত করেছেন। এটি নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু জুলাই আগস্ট হত্যাকাণ্ড নিয়ে সেনাপ্রধানের ছোট্ট এই বক্তব্যে নিঃসন্দেহে অনেক গুরুত্বপূর্ণ বিষয় জড়িয়ে রয়েছে। জাতিসংঘের এই রিপোর্টটা যে পুরোপুরি বায়াসড একটি রিপোর্ট, সে বিষয়ে আমি নিজে একাধিকবার কথা বলেছি, এবং সেনাপ্রধান এই বিষয়টি উত্থাপনের সঙ্গে সঙ্গে যে বিষয়গুলো প্রশ্নবিদ্ধ হলো, কেন সরকার সেনাবাহিনীর সঙ্গে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির সদস্যদের কথা বলতে দেয়নি, কী ছিল সরকারের উদ্দেশ্য? আবার দুদিক থেকেই যদি আমরা ধরি যে সেনাপ্রধান বা সেনাবাহিনীর কর্মকর্তাদের বক্তব্য নেওয়া, তাদের ইন্টারভিউ করা, যে কোনো দিক থেকেই এটি অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। একটা হচ্ছে নিশ্চয়ই 5 আগস্টের যে অভ্যুত্থানটি
কথিত সফল হলো, সেই সফলতার অন্যতম কৃতিত্ব তো সেনাবাহিনীকে দিতে হবে। অথবা যদি বলি যারা সেনাবাহিনীকে অভিযুক্ত করেছেন এর আগে 5 আগস্টের আগে বৈষম্য বিরোধী আন্দোলনে গুলি চালানোর জন্য, সেদিক থেকেও তো তাদের ইন্টারভিউ করার কথা কোনো কোনো সদস্যের, কেন করা হলো না? এবং আমরা তো জানি এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের